ভিকির সুন্দরী একজন স্ত্রী থাকা সত্ত্বেও সে রাজের স্ত্রীর সঙ্গে এক রাত কাটাতে চায়, আর তার বিনিময়ে ভিকি রাজকেও তার স্ত্রীর সঙ্গে এক রাত কাটাতে দেবে। কিন্তু রাজ এই প্রস্তাবে রাজি হয় না। তবুও একদিন ভিকি রাজকে মাতাল করে তার স্ত্রীর কাছে পাঠিয়ে দেয় ঘনিষ্ঠ হওয়ার জন্য। এরপর সকাল হলে দেখা যায় ভিকির স্ত্রীকে খুন করা হয়েছে, আর সেই খুনের দায়ভার আসে রাজের ওপর, যে কিনা মাতাল হয়ে গতরাতে ভিকির স্ত্রীর কাছে গিয়েছিল সময় কাটানোর জন্য। কিন্তু রাজ নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে এবং সেটা প্রমাণ করার জন্য সে কোর্ট থেকে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, রাজ যদি ভিকির স্ত্রীকে খুন না করে থাকে তাহলে খুনটা করলো কে, আর এর পেছনে আসল রহস্যটাই বা কি? মুভির শেষে এমন এক টুইস্ট আছে যা আপনি ভাবতেও পারবেন না। সাসপেন্স এবং থ্রিলে ভরা টানটান উত্তেজনা নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 2001 সালে মুক্তিপ্রাপ্ত আজনাবী মুভিটা। তাই আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা প্রিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই। সে মন্দিরে প্রার্থনা করছিল। মন্দিরে প্রার্থনা শেষ হলে সে মাজারে যায়। সেখানে একটা ছেলেকে দেখে প্রিয়া বেশ অবাক হয়, কারণ ওই ছেলেটাকে সে একটু আগে মন্দিরেও দেখেছিল। এরপর প্রিয়া সেখান থেকে সোজা চলে যায় চার্চে, কিন্তু সেখানেও ছেলেটা পৌঁছে যায়। প্রিয়া তখন বেশ ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে ছেলেটা হয়তো তাকে ফলো করছে। তখন সে প্রচন্ড বৃষ্টির মধ্যে সেখান থেকে পালাতে শুরু করে। তখন ছেলেটাও তাকে ধাওয়া করতে থাকে। প্রিয়া দৌড়ে বাড়ি এসে তার বাবাকে ওই ছেলেটার নামে কমপ্লেন করে দেয়। কিছুক্ষণের মধ্যে ছেলেটাও সেখানে এসে পৌঁছায়। প্রিয়ার বাবা তখন তাকে হুমকি দিতে শুরু করে, কারণ সে একজন এক্স আর্মি অফিসার। ছেলেটা বারবার কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু প্রিয়ার বাবা তার কোনো কথা শুনতে চায় না। একটা পর্যায়ে ছেলেটা বলে ওঠে, আসলে উনি আমার ছাতাটা নিয়ে চলে এসেছেন। প্রিয়া তখন বুঝতে পারে সে ভুল করে নিজের ছাতা ভেবে ওই ছেলেটার ছাতা নিয়ে চলে এসেছে। এদিকে বেচারার ছাতার অবস্থা তো ততক্ষণে নাজেহাল। তাই প্রিয়া একটু লজ্জা পেয়ে যায়। বাইরে তখনও প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাই প্রিয়ার বাবা ছেলেটাকে ভেতরে ডেকে নিয়ে গিয়ে আড্ডা দিতে শুরু করে। সেখানে কথায় কথায় ছেলেটা জানায় তার নাম রাজ। প্রিয়া তাকে জিজ্ঞেস করে, আমি তো একাধারে মন্দির, মাজার, চার্চে প্রার্থনা করতে গিয়েছিলাম কারণ আগামীকাল আমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, কিন্তু তুমি কেন গিয়েছিলে? তখন রাজ বলে যে আগামীকাল তারও পরীক্ষার রেজাল্ট বেরোবে। সে একটা পোলো ক্লাবে কোচ হিসেবে ইন্টারভিউ দিয়েছে, যার রেজাল্ট আসার কথা আগামীকাল। চাকরিটা পাওয়ার জন্যই সে সব জায়গায় প্রার্থনা করে বেড়াচ্ছিল। ঘটনাক্রমে প্রিয়ার বাবাও পোলো খুব পছন্দ করত এবং ওই পোলো ক্লাবের মালিকের সাথে তার বেশ ভালো পরিচিতিও ছিল। তাই সে রাজকে রেফার করতে চায়, কিন্তু রাজ বলে, আমি রেফারেন্সে নই, মেরিটে বিশ্বাসী। আমার বিশ্বাস আমি ট্যালেন্টের জোরে ঠিক চাকরিটা পেয়ে যাব। তার সততা এবং কনফিডেন্স দেখে প্রিয়ার বাবা ইমপ্রেস হয়ে যায়। পরদিন পোলো ক্লাবে রাজের একটা টেস্ট হয়। প্রিয়াও সেদিন সেখানেই ছিল। টেস্ট শেষে ক্লাবের মালিকের সঙ্গে দেখা করতে গিয়ে রাজ জানতে পারে প্রিয়ার বাবাই আসলে ওই ক্লাবের মালিক। রাজের ভদ্রতা এবং ট্যালেন্ট দেখে প্রিয়ার বাবা ইমপ্রেস হয়ে তাকে চাকরিটা ফাইনাল করে দেয়। প্রিয়াও সেটা শুনে খুব খুশি হয়। এদিকে প্রিয়ার পরীক্ষার রেজাল্টও ভালো এসেছিল, তাই তারা একজন আরেকজনকে ট্রিট দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়। প্রথম দিনই তাদের একজন আরেকজনকে ভালো লেগে গিয়েছিল, তাই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হতে খুব একটা সময় লাগে না। এরপর পরিবারের সবার সম্মতিতে তাদের দুজনের বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর তারা শিফট হয়ে যায় জিউরিকে। সেখানে একটা পোলো ক্লাবের কোচ হিসেবে জয়েন করে রাজ। ক্লাব থেকে তাদের বাড়ি এবং গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হয়। তবে তাদের বাড়িটা একটু ছোট ছিল। এই বিষয়টা প্রিয়ার খুব একটা মনে ধরে না, তবুও সে সবকিছুই খুব সহজভাবে মেনে নেয়। এরই মাঝে সোসাইটির প্রেসিডেন্ট ভানু আর ভাইস প্রেসিডেন্ট লক্ষণ তাদের পরিবারকে নিয়ে রাজদেরকে ওয়েলকাম করতে আসে। তারা বেশ মজার মানুষ ছিল, কিন্তু রাজরা তাদের সঙ্গে কথা বলার খুব একটা সুযোগ পায় না। অনেক দূর থেকে জার্নি করে আসার কারণে দুজনেই খুব টায়ার্ড ছিল, তাই তারা বাড়িতে চলে যায়। এবার আসে নতুন ঝামেলা। প্রিয়া মোটেও রান্নাবান্না করতে পারতো না। বাড়িতে সব কাজ তার বাবাই করত। তাছাড়া তার লাইফস্টাইল এবং তার পছন্দ রাজের থেকে একেবারে আলাদা ছিল। রাজের পছন্দ ঘরোয়া ইন্ডিয়ান খাবার, শান্ত পরিবেশ এবং শান্তিপূর্ণ আরামদায়ক জীবন।
ওদিকে প্রিয়ার পছন্দ থাই, জাপানিজের মতো বিদেশি কন্টিনেন্টাল খাবার। আর বোরিং লাইফ তো তার একেবারেই পছন্দ না। পার্টি করা, ট্যুরে যাওয়া, এরকম এক্সাইটেড লাইফের দিকেই তার ঝোঁক ছিল বেশি। তবুও এই পারফেক্ট মিসম্যাচ কাপলটা খুব সুন্দরভাবেই তাদের সংসারটা চালিয়ে নিতে থাকে। রাজের কাছ থেকে একটু একটু করে প্রিয়া ঘর সংসার সামলানো শিখতে থাকে। ভালোবাসা আর খুনসুটির মধ্য দিয়ে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। এরই মাঝে একদিন হঠাৎ রাজের অফিসে যাওয়ার সময় তার গাড়ির সামনে সোনিয়া নামের একটা মেয়ের সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দোষটা যদিও মেয়েটারই ছিল, কিন্তু সে বিষয়টাতে খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাজ বাড়ি ফিরে তার পাশের বাড়িতে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। এতদিন ওই বাড়িতে কেউ থাকতো না, কিন্তু আজ বাড়ির দরজাটা খোলা ছিল। সেটা দেখে কৌতূহলবশত রাজ ওই বাড়ির দিকে এগিয়ে গিয়ে দেখে সেখানে সোনিয়া একা মনের আনন্দে মিউজিক বাজাচ্ছে আর ডান্স করছে। তাকে দেখে রাজ একটু অবাক হয়। এরই মাঝে সেখানে সোনিয়ার হাজবেন্ড ভিকি চলে আসে। রাজ তখন একটু ঘাবড়ে যায়। এরপর সে প্রিয়াকে ডেকে এনে সোনিয়া এবং ভিকির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। প্রিয়া তখন তাদের জিজ্ঞেস করে, আপনাদেরকে তো আগে কখনো দেখিনি। তখন সোনিয়া বলে, আমরা একটু ভ্যাকেশনে গিয়েছিলাম, অনেকদিন পর ফিরলাম। তাদের কথার মাঝেই ভানু এবং লক্ষণ এসে তাদেরকে জানায় যে তারা মহল্লার চারপাশে দেওয়াল টানতে চাচ্ছে। সেটা শুনে সবাই একটু অবাক হয়। তখন ভানু জানায় গত রাতে তার বাড়িতে বাঘ ঢুকেছিল। তবে সৌভাগ্যবশত ভানুর ওয়াইফ বাঘকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এই কারণে ভানু এখন আর কোনো রিস্ক নিতে চায় না। সেটা শুনে ভানুর ওয়াইফ বলে ওঠে, আরে বোকা, তুমি তো চশমা ছাড়া কিছুই দেখতে পাও না, ওটা বাঘ নয় বিড়াল ছিল। এই কথা শুনে সবাই হেসে ওঠে। যাই হোক, এরপর থেকে ভিকিদের ফ্যামিলি এবং রাজদের ফ্যামিলির মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়। ভিকি বেশ বড়সড় একজন বিজনেসম্যান ছিল। তার কাছে তার বিজনেস আর টাকার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। এই কারণে সোনিয়া মাঝে মধ্যে একটু একাকিত্ব বোধ করতো ঠিকই, তবে সে এখন বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছে। একদিন রাজ ভিকিদের বাড়িতে ইত্তেফাক অর্থাৎ কোইন্সিডেন্স নামের একটা বই দেখে ভিকিকে জিজ্ঞেস করে, এই বইটা কার? ভিকি বলে, এসব বই সোনিয়া পড়তে পছন্দ করে। আমি কোনো কোইন্সিডেন্সে বিশ্বাস করি না। আমার মনে হয় পৃথিবীতে যা কিছুই হোক না কেন তার পেছনে কোনো না কোনো প্ল্যান থাকে, নয়তো কোনো কারণ থাকে। তবে রাজ তাকে বোঝানোর চেষ্টা করে যে পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা প্ল্যানিং করে হয় না, সেটা নেহায়েতই একটা কোইন্সিডেন্স। এই যেমন বিদেশি মাটিতে এসে তারা স্বদেশী বন্ধু পেয়ে গেল, এটাও তো একটা কোইন্সিডেন্স। সেটা শুনে ভিকি বলে, না, এটা কোনো কোইন্সিডেন্স নয়, এর পেছনেও কোনো না কোনো কারণ অবশ্যই আছে। তাদের এসব কথার মাঝেই সোনিয়া এসে বলে, ভিকির সঙ্গে কোইন্সিডেন্স নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, হেরে যেতে হবে। তাই আর কেউ বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। এরপর তারা সবাই মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করতে শুরু করে। সেখানে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। খাবার এবং অন্যান্য দিক থেকে সোনিয়া এবং রাজের পছন্দ অনেক মিল ছিল। ওদিকে ভিকির পছন্দের সাথে প্রিয়ার পছন্দ মিলে যাচ্ছিল। ধরে নেওয়া যায় এটাও একটা কোইন্সিডেন্স, কিন্তু আসলেও কি তাই? তো পরদিন তারা সবাই মিলে একটা ক্লাবে যায়। সেখানে গিয়ে ভিকি রাজকে ড্রিঙ্ক করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু রাজ ড্রিঙ্ক করতে চায় না, কারণ ড্রিঙ্ক করার পর সে নিজেকে সামলাতে পারে না। তাই তারা ড্রিঙ্ক করা বাদ দিয়ে ডান্স করতে শুরু করে। তাদের বন্ধুত্ব হওয়ার পর থেকে তাদের জীবনটা যেন একটু বেশি সুন্দর হয়ে গিয়েছিল। তারা প্রতিনিয়ত অনেক আনন্দ উল্লাস করে দিন কাটাতো। এরই মাঝে একদিন রাজ ভিকিকে খুঁজতে তার বাড়িতে যায়, কিন্তু ভিকি ওই সময় বাড়িতে ছিল না। রাজ তখন আড়াল থেকে দেখতে পায় সোনিয়া মাত্রই গোসল করে বেরিয়েছে। ব্যাপারটাতে সে একটু অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু অবাক তো হয় তখন যখন সে দেখতে পায় সোনিয়া ঠিক সেরকমই একটা ড্রেস পরেছে যেমনটা রাজ প্রিয়ার জন্য পছন্দ করেছিল। তবে সে বিষয়টা নিয়ে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সোনিয়া এসে তাকে পেছন থেকে ডাক দিয়ে থামায়। রাজ তখন একটু ইতস্তত করে বলে, আসলে আমি ভিকিকে খুঁজতে এসেছিলাম আর এই বইটাও ফেরত দিতে এসেছিলাম। তাদের কথার মাঝেই সেখানে ভিকি চলে আসে। সে রাজকে দেখে একটু অবাক হয়। তখন রাজ জানায় সে ভিকিকেই খুঁজতে এসেছিল, কিন্তু ভিকি তো বাড়িতে ছিল না। এরপর ভিকি বলে, আচ্ছা চলো আমরা মরিশাস থেকে ঘুরে আসি, আমরা সবাই মিলে গেলে অনেক মজা হবে। আমি টিকিটের ব্যবস্থা করে দেব, টিকিটের দামও খুব বেশি না। কিন্তু রাজ যেতে রাজি হয় না, কারণ টিকিটের দাম তুলনামূলক কম হলেও সেটা তার বাজেটের বাইরে। তবে এই বিষয়টা নিয়ে প্রিয়া খুব রেগে যায়। সে মরিশাস যেতে চাচ্ছিল, তাই সে রাজকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু রাজ তার কথা শুনতে চায় না। এরপর একদিন হঠাৎ রাজের গাড়ির সঙ্গে ভিকির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বেচারার অবস্থা এত খারাপ ছিল যে সে বিছানা ছেড়েই উঠতে পারছিল না। এটা দেখে সবাই খুব আপসেট হয়ে পড়ে। সৌভাগ্যবশত ভিকির একটা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করা ছিল। সেখান থেকে সে বেশ কিছু টাকা পায়, যেটা দিয়ে তার চিকিৎসার খরচ বেশ ভালোভাবেই পার হয়ে যাবে।
ডক্টর চেক করে জানায় যে ভিকি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, কিন্তু ডক্টর এই কথা বললে যেতে না যেতেই ভিকি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে সবাই খুব চিন্তায় পড়ে যায়, কিন্তু পরক্ষণেই জানা যায় ভিকি আসলে মজা করছিল। অ্যাক্সিডেন্টে তার গুরুতর কোনো ক্ষতিই হয়নি। সে তো ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যই সমস্ত নাটক সাজিয়েছিল, যাতে ওই টাকা দিয়ে রাজ এবং প্রিয়া মরিশাস যেতে পারে আর তাদেরকে অযথা টাকার জন্য টেনশন না করতে হয়। এই কথা শুনে রাজ একেবারে হতবাক হয়ে যায়। তখন সবাই মিলে আবারও রিকোয়েস্ট করে রাজকে রাজি করায়। তবে রাজ শর্ত দেয় যে ট্রিপের টাকা সে নিজেই জোগাড় করবে। এরপর তারা সবাই মিলে সময় মতো রওনা হয়ে যায় মরিশাসের উদ্দেশ্যে। সেখানে তারা সবাই মিলে অনেক এনজয় করছিল। এরই মাঝে ভিকি সেখানে গিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে দেখা করে। দেখেই বোঝা যাচ্ছিল ভিকির সঙ্গে মেয়েটার কোনো গোপন সম্পর্ক আছে। তবে রাজ যখন ভিকিকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন ভিকি বিষয়টা এড়িয়ে গিয়ে বলে, এটা আমার কলেজ ফ্রেন্ড। ঘটনাক্রমে এই বিষয়টা সোনিয়া আড়াল থেকে দেখে ফেলে এবং তার মনে একটু সন্দেহ জাগে। এরপর তারা সবাই মিলে প্যারাগ্লাইডিং এর জন্য যায়। এখন সোনিয়া এবং রাজের যেহেতু এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই প্রিয়া ভিকির সঙ্গে রাইডে চলে যায় আর রাজ সোনিয়ার সঙ্গে বসে সেখানেই তাদের অপেক্ষা করতে থাকে। এরই মাঝে সোনিয়া হঠাৎ রাজকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে তোমার কেমন লাগে? রাজ তখন খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, ভালো লাগে। সেটা শুনে সোনিয়া এবার কথায় কথায় রাজের কাছাকাছি আসার চেষ্টা করে। রাজ সেটা দেখে ভীষণ রেগে যায়। সে সোনিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করলে সোনিয়া উল্টো তাকে ভয় দেখাতে শুরু করে যে রাজ যদি তার কাছাকাছি না আসে তাহলে সোনিয়া পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করে নেবে। কথাটা শুনে রাজ বেশ ঘাবড়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই সোনিয়া সত্যি সত্যি পানিতে ঝাঁপ দেয়। তখন রাজও তাড়াহুড়ো করে পানিতে ঝাঁপ দিয়ে তাকে উপরে তুলে নিয়ে আসে। সোনিয়ার অবস্থা তখন বেশ খারাপ ছিল। রাজ কোনো উপায় না পেয়ে সোনিয়ার মুখে নিঃশ্বাস পাস করতেই যাবে, তখনই হঠাৎ ভিকি আর প্রিয়া নিচে নেমে আসে। প্রথমে তারা একটু অবাক হয় ঠিকই, তবে পরে যখন জানতে পারে সোনিয়া অসুস্থ হয়ে পড়েছে তখন আর বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। ততক্ষণে সোনিয়ারও জ্ঞান ফিরে আসে এবং সেও বিষয়টা সামলে নেয়। তবে সোনিয়া যে রাজের সঙ্গে ঠিক কি করতে চেয়েছিল সেটা রাজ প্রিয়াকে বলে না, কারণ এতে হয়তো অযথা ঝামেলা বাড়তে পারে। এরপর থেকে সোনিয়া সুযোগ পেলেই রাজের কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে আর রাজও তাকে যথাসাধ্য ইগনোর করতে থাকে। রাজকে প্রিয়ার সঙ্গে খুশি দেখে সোনিয়া যেন সহ্য করতে পারছিল না, তবে সে এই বিষয়টা কাউকে বুঝতেও দেয় না। এরই মাঝে একদিন ভিকি হঠাৎ রাজের কাছে একটা অদ্ভুত আবদার করে বসে। মজার ছলে সে রাজকে বলে, আচ্ছা আমরা যদি একদিনের জন্য আমাদের স্ত্রী অদল বদল করে ফেলি তাহলে কেমন হয়? কথাটা শুনে রাজ প্রচন্ড ক্ষেপে গিয়ে ভিকির সঙ্গে লড়াই শুরু করে। ভিকিও তখন রাগের মাথায় বলে ওঠে, অযথা আমাকে মারছো কেন? আমি তো সততার সঙ্গে মনে যেটা আছে সেটাই বলে দিয়েছি, কিন্তু তুমি তো আমার থেকেও খারাপ। তুমি লুকিয়ে লুকিয়ে আমার ওয়াইফের কাছে আসার চেষ্টা করো। রাজ সেটা শুনে আরো বেশি রেগে যায়। এমন সময় সোনিয়া এবং প্রিয়া এটা দেখে দৌড়ে এসে তাদেরকে থামায়। এরপর রাজ প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর শুধু সেখান থেকেই নয়, তারা দুজন রাতারাতি মরিশাস থেকে জিউরিকে ফিরে আসে। প্রিয়া কিছুই বুঝে উঠতে পারছিল না রাজের হঠাৎ কি হলো। এদিকে রাজও তাকে কিছুই বলে না, শুধু প্রিয়াকে ভিকির ফ্যামিলি থেকে দূরে থাকতে বলে। সাথে এটাও স্পষ্ট জানিয়ে দেয় যে ভিকির ফ্যামিলির সঙ্গে তাদের এখন থেকে আর কোনো সম্পর্ক থাকবে না। প্রিয়া তাকে বারবার এর কারণ জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রাজ তাকে কোনোই উত্তর দেয় না। এদিকে ভিকিও নিজের ভুল বুঝতে পেরে বারবার রাজের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু রাজ কোনোভাবেই তাকে আর কোনো সুযোগ দিতে রাজি ছিল না। এরপর একদিন হঠাৎ করে ভিকি তার গাড়ি ঠিক করতে গিয়ে হঠাৎ গাড়ির নিচে চাপা পড়ে যায়। সোনিয়া সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। প্রিয়া এবং সোনিয়া দৌড়ে যায় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তারা দুজন মিলে কিছুই করে উঠতে পারছিল না। সেটা দেখে রাজ এসে ফাইনালি ভিকিকে সেখান থেকে উদ্ধার করে। সেই সময় ভিকি আবারও তার বোকামির জন্য রাজের কাছে ক্ষমা চায় এবং এবার ফাইনালি রাজ তাকে ক্ষমা করে দেয়। সেদিন ভিকির জন্মদিন ছিল, তাই তারা সবাই মিলে একটা ক্লাবে গিয়ে কেক কেটে বার্থডে সেলিব্রেট করে আর সেই সাথে অনেক ড্রিঙ্কও করে। যদিও রাজ প্রথমে ড্রিঙ্ক করতে চাইছিল না, কিন্তু জন্মদিনের দোহাই দিয়ে ভিকি তাকে জোর করে ড্রিঙ্ক করায়। এরপর তারা বেশ মাতাল অবস্থায় বাড়ি ফেরে, কিন্তু তবুও ভিকির পার্টি যেন শেষই হচ্ছিল না। তাই সে রাজকে আরো কিছুক্ষণ ড্রিঙ্ক করার জন্য তার সাথেই রেখে দেয় আর মেয়েগুলোকে বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে ভিকির রিকোয়েস্টে রাজ নিজ হাতে ভিকিকে মদ খাওয়ায়। এরপর মদের নেশায় বিভোর হয়ে ভিকি আবারও রাজকে সেই একই রিকোয়েস্ট করে বসে যে তারা যেন
এক রাতের জন্য তাদের ওয়াইফকে অদল বদল করে নেয়। রাজ তখন নেশার ঘরে থাকলেও ভিকির কথা শুনে সে প্রচন্ড রেগে যায়। সে প্রথমে ভিকিকে মারধর করে আর তারপর সোজা চলে যায় সোনিয়ার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, রাজ ভিকিকে মারধর করার পরেও সোনিয়ার কাছে কেন গেল? উত্তরটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। গত ভিডিওতে সঠিক উত্তর দিয়েছেন আসমা ইন্ডিয়া থেকে এবং জুহি খান মেদিনীপুর থেকে। তো পরদিন সকালেই রাজের জ্ঞান ফিরলে সে নিজেকে ভিকিদের বাড়িতে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের বাড়িতে। সেখানে গিয়ে দেখে প্রিয়া আনমনে গান গাইতে গাইতে গোসল করে বেরোচ্ছে। এত সকালে তাকে গোসল করতে দেখে রাজ একটু অবাক হয়। এরপর সে জিজ্ঞেস করে, গত রাতে ভিকি এখানে এসেছিল? প্রিয়া স্বাভাবিকভাবেই উত্তর দেয়, হ্যাঁ এসেছিল, তুমি তো তাকে পাঠিয়েছিলে। কিন্তু হ্যাঁ, গতকাল ভিকির জন্মদিন ছিল বলে আমি ওকে পারমিশন দিয়েছি। ও যেটা চেয়েছে আমি সেটাই করেছি, কিন্তু সবসময় কিন্তু আমি এসবের পারমিশন দেব না। হ্যাঁ, মাঝে মাঝে কোনো স্পেশাল অকেশন থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবসময় আমি এটা অ্যালাউ করব না। তার কথাগুলো শুনে রাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না তার সঙ্গে এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। এরই মাঝে আরো একটা অঘটনের পাহাড় এসে তাদের মাথায় ভেঙে পড়ে। তারা খবর পায় সোনিয়া গত রাতে মারা গেছে, তাকে খুন করা হয়েছে। এই কথা শুনে রাজ আর প্রিয়া দুজনেই হতবাক হয়ে যায়। তারা দৌড়ে চলে যায় ভিকিদের বাড়িতে। সেখানে গিয়ে রাজ সোনিয়ার লাশের মুখের উপর থেকে কাপড়টা সরাতে গেলে ভিকি চিৎকার করে বলে ওঠে, খবরদার, তুমি আমার সোনিয়ার লাশে হাত দেবে না। আমি জানি আমার সোনিয়াকে তুমিই খুন করেছ, কারণ গত রাতে তুমি ওর সাথে ছিলে। এই কথা শুনে প্রিয়ার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। পুলিশ অলরেডি ইনভেস্টিগেশনের জন্য সেখানে পৌঁছে গিয়েছিল। ভিকি তাদের কাছে কেঁদে কেটে বলে যে, আমি জানতাম রাজের আমার ওয়াইফের উপর কুনজর ছিল, কিন্তু সে যে আমার ওয়াইফকে এভাবে প্রাণে মেরে ফেলবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। রাজ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু তার কথা কেউ মানতে চায় না। যেহেতু সে গতরাতে ওই বাড়িতেই ছিল, তাই পুলিশ তাকে খুনের দায়ে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপর ভিকি একা রাজের সঙ্গে দেখা করতে আসে। রাজ তাকে দেখে রেগে গিয়ে বলে, কেন এসেছো এখানে? আর আমাকে এভাবে ফাঁসালেই বা কেন? কি শত্রুতা ছিল তোমার সাথে আমার? তখন ভিকি বলে, তোমার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই, কিন্তু কোথাও খুন হলে সেই খুনের দায়টাও তো কাউকে নিতে হবে, তাই এটা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। এই সব কিছুই আগে থেকে প্ল্যান করা ছিল। রাজ সেটা শুনে হতবাক হয়ে যায়। এরপর ভিকি তাকে বলে, দেখো, তুমি নিজের অন্যায় স্বীকার করো বা না করো, ফাঁসি তো তোমার হবেই। তার থেকে ভালো তুমি আমার কথা মতো নিজের অপরাধটা স্বীকার করে নাও। আমি কোর্টে আপিল করব যাতে তোমার মৃত্যুদণ্ড না দিয়ে শুধু যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এতে মাত্র 14 বছরের মধ্যেই তুমি বেরিয়ে আসবে। তাছাড়া আমি কিন্তু তোমাকে কাজটা ফ্রিতে করতে বলছি না, এই কাজের জন্য তুমি টাকাও পাবে। প্রতি বছরের $1,00,000 হিসেবে 14 বছরে $14,00,000 তোমার ওয়াইফের কাছে পৌঁছে যাবে। এতে তুমিও খুশি, তোমার ওয়াইফও খুশি, আর আমিও খুশি। সবার ঝামেলা একবারে মিটে যাবে। তার কথা শুনে রাজের রাগে একেবারে মাথা গরম হয়ে যায়, কিন্তু সে ঠিক কি বলবে সেটা বুঝে উঠতে পারে না। পরদিন কোর্টে রাজ নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে, কিন্তু শুধু দাবি করলেই তো হয় না, প্রমাণটাও তো থাকা লাগে। আর দুঃখের বিষয়ে সমস্ত প্রমাণই রাজের বিরুদ্ধে ইশারা করছিল। একটা পর্যায়ে রাজ কোর্টে এটা জানাতে বাধ্য হয় যে সেই রাতে ভিকি তাকে প্রিয়ার ব্যাপারে কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু ভিকি সেটা মানতে অস্বীকার করে। উল্টো সে খুব কৌশলে এই পুরো দোষটা রাজের ঘাড়ে চাপিয়ে দেয়। এসব কথা শুনে প্রিয়া সহ সবাই অবাক হয়ে যায়। এরপর ভিকি কোর্টে জানায় যে সেই রাতে তাদের ড্রিঙ্কস শেষ হয়ে গেলে তারা এয়ারপোর্ট বাড়ি গিয়েছিল ড্রিঙ্কস করতে, কিন্তু সেখানে যাওয়ার পর রাজ ওয়ালেট বাড়িতে ফেলে আসার বাহানায় ভিকিকে সেখানে রেখে আবার ফিরে এসেছিল। আর ফেরার পরেই সে সোনিয়ার রুমে ঢুকে এই অঘটন ঘটিয়েছে। নিশ্চয়ই সে সোনিয়ার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে, কিন্তু সোনিয়া তাতে সায় দেয়নি বলে রাজ তাকে মেরে ফেলেছে। ঘটনাক্রমে সোনিয়া মারাও গিয়েছিল সেই বোতলের আঘাতে, যেই বোতল দিয়ে রাজ ভিকিকে নিজ হাতে ড্রিঙ্ক করিয়েছিল। সেখান থেকে তার ফিঙ্গারপ্রিন্টও উদ্ধার করেছে পুলিশ। রাজ তখন চিৎকার করে বলে এই সবকিছু মিথ্যে, কিন্তু ভিকি তার কথায় অনড়। ওদিকে ভিকির কথাগুলো শুনে ভানুর মনে একটু সন্দেহ জাগে, কারণ সে ওই রাতে পানি খেতে ওঠার সময় দেখেছিল যে রাজের গাড়িতে করে একজন এয়ারপোর্টের দিকে গিয়েছে আর ফেরত আসার সময় ফিরেছে 2 জন। কিন্তু এখন ভিকি যেটা বলছে সেটা তো সম্পূর্ণ বিপরীত। তার এখনকার কথা অনুযায়ী তারা গিয়েছিল 2 জন,
কিন্তু ফিরেছে একজন। এই হিসাবটাই ভানু মেলাতে পারছিল না। সে এই বিষয়টা তার ওয়াইফের সঙ্গেও শেয়ার করে, কিন্তু তার ওয়াইফ বিষয়টাতে খুব একটা পাত্তা দেয় না, কারণ ভানু তো চশমা ছাড়া কিছু দেখতেই পায় না। তাই হয়তো সেই রাতেও সে ভুল দেখেছে। এরই মাঝে ভিকির কথা শুনে রাজ খেপে গিয়ে কোর্টের মধ্যেই ভিকির উপর অ্যাটাক করে বসে। অবস্থা বেগতিক দেখে সে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ কোর্ট থেকে না পালালে তো সে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগই পাবে না। পুলিশ তাকে ধরার জন্য ধাওয়া করে ঠিকই, তবে রাজ তাদের হাত থেকে পালাতে সফল হয়। এদিকে ভিকি গিয়ে ওই লোকটার সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে কিছু ডকুমেন্ট আদান প্রদান করে। এখন সেই ডকুমেন্ট কিসের সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ভিকি জানতো যে রাজ প্রিয়ার সঙ্গে দেখা করতে অবশ্যই আসবে, তাই সে পুলিশকে উস্কে দিয়ে প্রিয়ার বাড়ির সামনে পাহারা বসায়। রাজ সেটা দেখে বেশ চিন্তায় পড়ে যায়। পরদিন প্রিয়া চার্চে গেলে রাজ সেই সুযোগে তার সঙ্গে কথা বলতে সেখানে পৌঁছে যায়। সে প্রিয়াকে বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু প্রিয়া তার কথা মানে না। সে জিজ্ঞেস করে, তাহলে তুমি কোর্ট থেকে পালালে কেন? রাজ বলে, কারণ আমার আসল কোর্ট তো তুমি। তোমার যদি মনে হয় যে আমি দোষী, তাহলে আমি পুলিশের কাছে সারেন্ডার করব। প্রিয়া তখন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রাজ তাকে ফলো করতে থাকে, তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিয়া তাকে ইগনোর করে যায়। একটা পর্যায়ে রাজ হাল ছেড়ে দিয়ে পুলিশের কাছে সারেন্ডার করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে প্রিয়া এসে তাকে আটকায়। সেটা দেখে রাজ ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। প্রিয়ার বিশ্বাস ছিল যে রাজ কোনো ভুল করেনি, কিন্তু শুধু বিশ্বাস দিয়ে তো আর চলবে না, প্রমাণ তো লাগবেই। তাই প্রিয়া রাজের কাছে জিজ্ঞেস করে যে ওই রাতে আসলে কি হয়েছিল। তখন রাজ বলে, ওই রাতে ভিকি তোমাকে নিয়ে খুব বাজে কথা বলেছিল, আর শুধু ওই রাতেই নয়, মরিশাসে গিয়েও সে আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। এতে আমি রেগে গিয়ে ওকে মেরেছিলাম। তারপর সোনিয়ার কাছে গিয়েছিলাম ভিকির নামে কমপ্লেইন করতে, কিন্তু সেখানে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। এইসব শুনে প্রিয়া অবাক হয়ে যায়। সেই সাথে বেশ চিন্তায়ও পড়ে যায় যে সে কিভাবে রাজকে নির্দোষ প্রমাণ করবে। তখন রাজ বলে, ভিকি কোর্টে বলেছিল আমরা ওই রাতে এয়ারপোর্ট বারে গিয়েছিলাম, কিন্তু আমি তো ওই রাতে এয়ারপোর্টে যাইনি। যদি আমি কোনোভাবে কোর্টে এটা প্রমাণ করতে পারি, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিক বের হবে। তখনই প্রিয়ার হঠাৎ ভানুর কথা মনে পড়ে যায়। সেদিন কোর্ট থেকে বেরোনোর পর পুলিশের আড়ালে ভানু প্রিয়াকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রাজের ওপর রেগে থাকার কারণে প্রিয়া সেদিন তার কথা ঠিকমতো শোনেনি। কিন্তু এখন তার মনে হচ্ছে ভানুর কথাগুলো শোনা তার উচিত ছিল। তাই সে রাজকে একবার ভানুর সঙ্গে দেখা করতে বলে, হয়তো তার কাছ থেকে কোনো ক্লু পাওয়া যাবে। রাজ তখন প্রিয়াকে বাড়ি পাঠিয়ে দিয়ে ভানুর রেস্টুরেন্টে যায় তার সঙ্গে দেখা করতে, কিন্তু ওই মুহূর্তে রেস্টুরেন্টে দুজন পুলিশ অফিসার ছিল। তাই ভানু ইশারায় তাকে চার্চের পেছনের একটা নির্জন জায়গায় দেখা করতে বলে। এরপর রাজ এবং প্রিয়া তার সঙ্গে গিয়ে সেখানে দেখা করে। সেখানে ভানু তাদেরকে জানায় যে সে ওই রাতে একজনকে যেতে দেখেছিল আর দুইজনকে দেখেছিল ফিরে আসতে, তবে ভিকি কোর্টে বলেছে তার বিপরীত। কথাটা শুনে রাজের মনে একটু সন্দেহ জাগে। এয়ারপোর্টের দিকে যাওয়া ব্যক্তিটা যে ভিকি সেটা সে বুঝতে পারছিল, কিন্তু ফেরার সময় তার সঙ্গে দ্বিতীয় ব্যক্তিটাকে, এটাই এখন তাদেরকে খুঁজে বের করতে হবে। আর এই ব্যাপারে কোনো ক্লু পাওয়ার জন্য তাদেরকে ভিকির বাড়িতে ঢুকতে হবে। কিন্তু সমস্যা হলো ভিকির বাড়ির সামনে তো পুলিশ পাহারায় বসানো, তাহলে তারা বাড়ির ভেতরে ঢুকবে কি করে? রাজের মাথায় তখন একটা আইডিয়া আসে। সে ভিকির বাড়ির সামনে ভিকির গাড়ির ভেতর লুকিয়ে থাকে। এরপর ভানু এবং তার ওয়াইফ পুলিশদেরকে ইন্ডিয়ান খাবারের লোভ দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর সেই সুযোগে রাজ বাড়ির ভেতর ঢুকে সবকিছু চেক করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সন্দেহজনক কোনো কিছু খুঁজে পাওয়ার আগেই হঠাৎ ভিকি তার সামনে চলে আসে। সে জানতো রাজ তার বাড়িতে অবশ্যই আসবে, তাই সে আগে থেকেই প্রস্তুত ছিল। তাকে দেখে রাজ প্রথমে বেশ ঘাবড়ে যায়। তখন ভিকি বলে, তুমি কি করতে পারো না পারো সেটা আমি আগে থেকেই জানি, আমি তোমাকে বলেছি না, এভরিথিং ইজ প্ল্যান্ড। রাজ তখন রাগের মাথায় তার সঙ্গে লড়াই শুরু করে দেয়। দুজনের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। এরই মাঝে ভিকি তার আলমারির ড্রয়ার খুলে পিস্তলটা বের করতে গিয়ে দেখে সেখানে পিস্তলটা নেই। তখনই রাজ তার দিকে গান পয়েন্ট করে। সে আগে থেকেই পিস্তলটা সরিয়ে ফেলেছিল। তো এরপর সে ভিকিকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করে যে ভিকি তাকে সোনিয়ার মার্ডারে কেন ফাঁসিয়েছে। তখন ভিকি বলে, আমার দিকে গান পয়েন্ট করে কোনো লাভ নেই, কারণ আমি জানি তুমি আমাকে গুলি করতে পারবে না, কারণ তুমি তো খুনি নও, খুন তো আমি করেছি। তুমি তো এখানে শুধুমাত্র নিজের নির্দোষ হওয়ার প্রমাণ খুঁজতে এসেছো,
কিন্তু দুঃখের বিষয় তুমি এখান থেকে আর পালাতে পারবে না, এখনই পুলিশ চলে আসবে। তখন রাজ বলে, পুলিশ আসবে ঠিকই, কিন্তু তারা আমার বদলে তোমাকে আটকাবে। তাদের কথার মাঝেই প্রিয়া সেখানে চলে আসে। ভিকি তখন তার সামনে এমন নাটক করে যেন রাজ তাকে মারার চেষ্টা করছে, কিন্তু প্রিয়া তো আগে থেকেই সব সত্যিটা জেনে গিয়েছিল, তাই সে রাজকে সাপোর্ট করে। আর সেটা দেখে ভিকি হতবাক হয়ে যায়। এরই মাঝে সেখানে পুলিশ চলে আসলে রাজ প্রিয়ার মাথায় পিস্তল ঠেকিয়ে পুলিশকে ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ভিকি তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে রাজ নাটক করছে, সে তার ওয়াইফকে কিছুই করবে না, কিন্তু পুলিশ তার কথায় পাত্তা দেয় না। তখন রাজ তাদের চোখের সামনে থেকে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ভানু গিয়ে পুলিশের গাড়ির টায়ার পাংচার করে দেয়, যে কারণে পুলিশরাও রাজকে ফলো করতে পারে না। রাজ সেখান থেকে চলে যাওয়ার পর ভিকি কাউকে ফোন করে আপডেট জানতে চায়, তবে লোকটা কে তা আমরা পরে জানতে পারবো। এদিকে ভিকির বাড়ি থেকে কোনো ক্লু না পেয়ে রাজ ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিল। এমন সময় হঠাৎ সে ওই গাড়ির ভেতরে সোনিয়ার ওই ইত্তেফাক নামের বইটা খুঁজে পায়। রাজ সেটা হাতে নিয়ে বলে, ভিকি ঠিকই বলতো, আসলে পৃথিবীতে কোইন্সিডেন্স বলতে কিচ্ছু হয় না। এই বলেই সে তার হাতে থাকা বইটা ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই বইয়ের মধ্যে থেকে সোনিয়ার নামের একটা বোর্ডিং পাস তাদের সামনে এসে পড়ে। সেটা দেখে রাজ এবং প্রিয়া দুজনেই হতবাক হয়ে যায়, কারণ বোর্ডিং পাস অনুযায়ী সোনিয়া তার নিজের মার্ডারের দিন জেনেভা থেকে জিউরিকে এসেছিল, কিন্তু একজন মৃত মানুষ কিভাবে প্লেনে ট্রাভেল করতে পারে? আর যদি এটাও ধরে নেই যে সোনিয়া আগে ট্রাভেল করেছে, কিন্তু সেটাও কিভাবে সম্ভব? সোনিয়া তো পুরো দিন তাদের চোখের সামনেই ছিল। রাজ তখন বুঝতে পারে ওই দিন নিশ্চয়ই অন্য কেউ সোনিয়ার নামে জিউরিকে ট্রাভেল করেছে, কিন্তু মেয়েটা কে হতে পারে? কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর হঠাৎ করেই রাজের মনে পড়ে যায় সে মরিশাসে ভিকির সঙ্গে একটা মেয়েকে দেখেছিল, এটা নিশ্চয়ই সেই মেয়ে। তাই এই রহস্য উদ্ঘাটন করতে তারা কৌশলে পৌঁছে যায় জেনেভায়। সেখানে গিয়ে তারা ওই বোর্ডিং পাস থেকে মেয়েটার অ্যাড্রেস খুঁজে বের করে, কিন্তু সেই অ্যাড্রেসে গিয়ে তারা দেখতে পায় বাড়িটা রাজ এবং সোনিয়ার নামে রেজিস্টার করা। তারা কিছুই বুঝে উঠতে পারছিল না, তাই পুরো বিষয়টা খতিয়ে দেখার জন্য তারা বাড়ির ভেতরে চলে যায়। আর সেখানেই তাদের দেখা হয় ওই লোকটার সাথে যার সাথে ভিকি সেদিন ডকুমেন্ট আদান প্রদান করছিল। রাজ প্রথমে মনে করে নিশ্চয়ই ভিকির ষড়যন্ত্রে এই লোকটাও জড়িত, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে ওই লোকটা মূলত একজন ইন্স্যুরেন্স এজেন্ট। সোনিয়ার নামে 100 মিলিয়নের একটা লাইফ ইন্স্যুরেন্স করা ছিল, কিন্তু এত বড় অ্যামাউন্ট ইন্স্যুরেন্স থেকে ক্লেম করলে তো কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সে এমন কোনো ক্লু খুঁজতে এসেছিল যাতে ইন্স্যুরেন্সের টাকাটা ভিকিকে না দেওয়া লাগে। রাজ তখন বুঝতে পারে ভিকি কেন সোনিয়াকে খুন করেছে, অবশ্যই তার ইন্স্যুরেন্সের টাকাগুলো হাতানোর জন্য। রাজ তখন তাকে সবকিছু খুলে বলে, ভিকির ওই গার্লফ্রেন্ডের ব্যাপারেও জানায়। তখন লোকটার কাছ থেকে তারা জানতে পারে যে ভিকির ওই গার্লফ্রেন্ডের নাম নিতা, কিন্তু নাম ছাড়া সে ওই মেয়েটার ব্যাপারে আর কিছুই জানতো না। এখন রাজের কাছ থেকে ভিকির সত্যিটা জানার পর লোকটা খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওই দিনে ভিকির ইন্স্যুরেন্সের টাকাগুলো পাওয়ার কথা ছিল। তাই তারা দ্রুত ইন্স্যুরেন্স অফিসের দিকে রওনা হয় টাকাগুলো ট্রান্সফার আটকানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এবং ভিকি টাকাগুলো তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেখান থেকে চলে যায়। রাজ তখন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ভিকির অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে সেটা চেক করে। সেখান থেকে তারা জানতে পারে ভিকি সমস্ত টাকা সিঙ্গাপুরের একটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, আর শুধুমাত্র $1 লাখ ট্রান্সফার করেছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়া একটা ক্রুজে। রাজ তখন বুঝে যায় ভিকি নিশ্চয়ই ওই ক্রুজে করেই সিঙ্গাপুরে যাওয়ার জন্য প্ল্যান করেছে, তাই তারাও দ্রুত সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যেটা দেখে সেটা তারা কখনো কল্পনাও করেনি। তারা দেখতে পায় সোনিয়া সেখানে ভিকির সঙ্গে এনজয় করছে। এটা দেখে তারা সবাই যেন আকাশ থেকে পড়ে। এরই মাঝে হঠাৎ সোনিয়া রাজকে দেখে সেখান থেকে পালাতে শুরু করে। তখন রাজও তাকে ধাওয়া করতে থাকে। একটা পর্যায়ে সে সোনিয়াকে ধরেও ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভিকি সেখানে চলে আসে। আর তখনই গল্পের আরো একটা রহস্য সামনে আসে। মূলত সেই দিন মরিশাসে রাজ ভিকিকে যার সঙ্গে দেখেছিল সেটাই ছিল আসল সোনিয়া। আর তারা এতদিন সোনিয়া নামে যাকে চিনত সে হলো ভিকির গার্লফ্রেন্ড নিতা। সেদিন ভিকির সঙ্গে ভানু যাকে বাড়িতে ঢুকতে দেখেছিল সেও মূলত সোনিয়াই ছিল এবং মারাও গেছে সেই আসল সোনিয়া। অতীতে ভিকি একজন সাধারণ ড্রামার ছিল আর নিতা ছিল একজন বার ডান্সার। ভিকি নিতাকে অনেক ভালোবাসতো, তাই নিজের ভালোবাসার মানুষটাকে প্রতিদিন এভাবে মানুষের সামনে টাকার জন্য পণ্যের মতো প্রেজেন্ট হতে দেখে তার খুব খারাপ লাগতো।
সে নিতাকে বিয়ে করতে চায়, কিন্তু নিতা তাতে রাজি হয় না, কারণ তার স্বপ্নগুলো অনেক বড় বড় ছিল। আর ভিকির মতো একজন সাধারণ ড্রামারের পক্ষে সেই স্বপ্নগুলো পূরণ করা সম্ভব ছিল না। তাই ভিকি একদিন হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। আর কয়েক মাস পর সোনিয়া নামের সোনার ডিম দেওয়া হাঁসকে বিয়ে করে কোটি কোটি টাকার মালিক হয়ে ফিরে আসে নিতার কাছে। নিতা তাকে এভাবে দেখে ভীষণ খুশি হয়, কিন্তু সমস্যা হলো সোনিয়া বেঁচে থাকলে তো আর তারা এক হতে পারবে না। তাই তারা সোনিয়াকে পথ থেকে সরানোর একটা ইনোভেটিভ আইডিয়া বের করে। তবে আইডিয়াটা কাজে লাগানোর জন্য একটা বলির পাঠা প্রয়োজন ছিল তাদের। এরই মাঝে হঠাৎ কাকতালীয়ভাবে তাদের দেখা হয় রাজদের সাথে। আর তখনই তারা পুরো প্ল্যান বানিয়ে ফেলে যে কিভাবে তারা রাজকে ফাঁসাবে। আর তারপর কি কি হয়েছে সেটা তো আমাদের সবারই জানা। তবে ভিকি এটা বুঝে উঠতে পারছিল না যে তার প্ল্যান রাজ কি করে বুঝলো। তখন রাজ বলে, তুমি তো বলেছিলে পৃথিবীতে কোইন্সিডেন্স বলতে কিছু হয় না। কিন্তু মজার ব্যাপার হলো সোনিয়ার ব্যাপারে ক্লুটা আমি কোইন্সিডেন্টলি পেয়েছি, আর তারপর সেই ক্লু অনুযায়ী তোমার কাছে পৌঁছে গেছি। অবশ্য ভিকির এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না, কারণ সে তো ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যই এসব করেছিল, আর টাকাটা সে পেয়ে গেছে। তখন রাজ তাকে তার অ্যাকাউন্টটা একটু চেক করে দেখতে বলে। ভিকি কৌতূহলবশত অ্যাকাউন্টটা চেক করে দেখে সেখানে 1 টাকাও নেই। আসলে ওই দিন ইন্স্যুরেন্স অফিসে বসেই রাজ ভিকির অ্যাকাউন্ট হ্যাক করে তার সমস্ত টাকা আবারও ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দিয়েছিল। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন, আরে ধুর, হ্যাকিং কি এত সহজ নাকি? তবে রাজের জন্য ব্যাপারটা একটু সহজ ছিল, কারণ সে ভিকির পাসওয়ার্ডটা বের করে ফেলতে পেরেছিল। আর পাসওয়ার্ডটা ছিল সেই কথা যেটা সবসময় ভিকি তার মুখে বুলি আওড়াতো, অর্থাৎ তার সেই ফেমাস ডায়লগ এভরিথিং ইজ প্ল্যান্ড, সেটাই ছিল পাসওয়ার্ড। তো ভিকির চোখের আড়ালে কখন যে তার টাকাগুলো উধাও হয়ে গেল বেচারা জানতেও পারেনি। সেটা দেখে ভিকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রাজ এবং ইন্স্যুরেন্স কোম্পানির লোকেদের হাত থেকে বাঁচার জন্য তাদের উপর গুলি চালাতে শুরু করে। দুই পক্ষের গোলাগুলিতে ভুলবশত নিতা মারা যায়। ভিকি তখন রাগের মাথায় ইন্স্যুরেন্স কোম্পানির লোকটাকেও মেরে ফেলে এবং রাজের উপরেও গুলি চালায়। এরই মাঝে প্রিয়া ক্রুজের ক্যাপ্টেনকে নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ভিকি তৎক্ষণাৎ ওই ক্যাপ্টেনকেও মেরে ফেলে। প্রিয়া তখন নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ভিকি তার পেছন ছাড়ে না। প্রিয়া তার হাত থেকে পালিয়ে ক্রুজের ফুয়েল স্টোরেজের ভেতর লুকিয়ে পড়ে। সে ভিকির হাত থেকে বাঁচার সম্পূর্ণ চেষ্টা করছিল, কিন্তু শেষ রক্ষাটা আর হয় না। ভিকি তাকে ধরে মারতে শুরু করে। একটা পর্যায়ে সে প্রিয়াকে প্রাণেই মারতে যাবে, তখনই রাজ সেখানে এসে ভিকির ওপর অ্যাটাক করে দেয়। আবারও শুরু হয় দুজনের মধ্যে তুমুল লড়াই। শেষমেশ রাজ ওই জাহাজের নোঙর ভিকির গলায় বসিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় পানিতে, আর তাতে ভিকি মারা যায়। এবং তারপর ভিকি এবং প্রিয়া আবারও ইন্ডিয়ায় ফিরে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এবং গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। ভুল মানুষকে বিশ্বাস করার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আজকের গল্পে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।